জন কিটস জন কিটস জন কিটস হলেন রোমান্টিক যুগের একজন আরেকজন শ্রেষ্ঠ প্রতিভা। এই পৃথিবীতে জন কিটস খুব কম সময় অতিবাহিত করেন। তিনি জন্ম করেন 1795 সালে, মৃত্যুবরণ করেন 1821 সালে। এই অল্প জীবন অতিবাহিত করার পরেও জন কিটস তার নিজের অসাধারণ কর্মের মাধ্যমে ইংরেজি সাহিত্যে এক বিশাল স্থান দখল করে আছেন। রোমান্টিক যুগের কবিগণ ভিন্ন ভিন্নভাবে কিছু কিছু বিষয় বিশেষ কারণে বিখ্যাত, যেমন ওয়ার্ডসওয়ার্থ তার কবিতাতে প্রকৃতির বর্ণনার কারণে বিখ্যাত, শেলি তার বৈপ্লবিক আদর্শের কারণে বিখ্যাত, বায়রন কবিতাতে সমসাময়িক আলোচনার কারণে বিখ্যাত, কলরিজ তার কবিতাতে প্রাকৃত উপাদানের কারণে বিখ্যাত এবং জন কিটস সেন্সুয়াসনেসের কারণে বিখ্যাত। সেন্সুয়াসনেস হলো কবিতার মধ্যে ইন্দ্রগ্রাহ্য উপাদানের ব্যবহার। মানুষের 5টি ইন্দ্রিয় আছে: টাচ স্পর্শ, টেস্ট স্বাদ, স্মেল গন্ধ, সাইট দৃশ্য ও হিয়ারিং শ্রবণ। এই 5টি ইন্দ্রিয়ের সাহায্যে মানুষ তার চারপাশের প্রকৃতি সম্পর্কে ধারণা পায়। কোনো কবির কবিতা আবৃত্তি করার পর যদি তা আমাদের এই 5টি ইন্দ্রিয়ের যে কোনো একটির মধ্যেও আবেদন সৃষ্টি করে, তবে তা হলো সেন্সুয়াস উপাদান। যেমন কিটসের কবিতা ওড টু এ নাইটিঙ্গেল পাঠ করার সময় এই কবিতায় ফুলের বর্ণনা আমাদের ইন্দ্রকে স্মেল আঘাত করে। এছাড়া এই কবিতায় মদের বর্ণনা আমাদের ইন্দ্রকে স্মেল অ্যান্ড টেস্ট আঘাত করে। যেমন সেন্সুয়াসনেসকে আমরা খুব সহজে বুঝতে পারি, কোনো মানুষের সামনে যদি আরেকটা মানুষ টক জাতীয় কোনো জিনিস খায়, তাহলে প্রথমে ব্যক্তির জিহ্বাতে পানি আসে। তেমনি যদি কোনো কবির কবিতাটি টক জাতীয় কোনো জিনিসের বর্ণনা পাঠ করে, আমাদের জিহ্বাতে পানি আসে। তাই হলো সেন্সুয়াসনেস। ওড টু অটাম কবিতায় কিটস তার ওড টু অটাম কবিতাতে পার্সনিফিকেশনের ব্যবহার করেছেন। পার্সনিফিকেশন বা ব্যক্তিত্ব আরোপকরণ হলো কোনো জড়বস্তুর সাথে এরকম আচরণ করা যেন মনে হয় জড়বস্তুটি খেতে পারে, ঘুমাতে পারে ও শুনতে পারে, ঠিক মানুষ যেরকম পারে। শেলি তার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাতে ওয়েস্ট উইন্ড পশ্চিমে বাতাসকে বলছেন ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হেয়ার ও হেয়ার। এনে শেলি ওয়েস্ট উইন্ডকে শুনতে বলছেন। আসলে ওয়েস্ট উইন্ড হলো জড় পদার্থ যা শুনতে পারে না, কিন্তু শেলি এমনভাবে ওয়েস্ট উইন্ডের সাথে আচরণ করেন যেন মনে হয় ওয়েস্ট উইন্ড শুনতে পায়। পার্সনিফিকেশনের সবচেয়ে ভালো উদাহরণ হলো ছোটবেলায় সেই পুতুল খেলা। ছোটবেলায় শিশুরা পুতুল নিয়ে যখন খেলা করে, তখন পুতুলকে খেতে বলে, গোসল করিয়ে দেয় এবং আদর করে, যদিও পুতুল খেতে পারে না। জন কিটস ওড টু অটাম কবিতাতে পার্সনিফিকেশনের ব্যবহার করেছেন, যার মাধ্যমে তিনি অটাম ঋতুকে পার্সনিফাই করে ব্যক্তিত্ব আরোপ করেছেন। এই কবিতাতে কিটস প্রথমে অটামকে এক মহিলা হিসেবে চিন্তা করেছেন, যে খোসা দিয়ে ছাড়ানো, যে কোলা দিয়ে খোসা ছাড়ানোর কাজে নিয়োজিত। দ্বিতীয়ত অটাম ঋতুকে শস্য কর্তনকারী হিসাবে কল্পনা করা হয়েছে, যে মাঠে শস্য কাটতে গিয়ে পপি ফুলের গন্ধে ঘুমে আচ্ছন্ন হওয়া। তৃতীয়ত অটামকে চিন্তা করা হয়েছে শস্য সংগ্রহকারী হিসেবে। চতুর্থ অটামকে কল্পনা করা হয়েছে রস প্রস্তুতকারী হিসাবে, যে ধৈর্য সহকারে আপেল হতে রস বের করার কাজে নিয়োজিত। জন কিটস এই কবিতাতে নেগেটিভ ক্যাপাবিলিটির ব্যবহার করেছেন। আসলে নেগেটিভ ক্যাপাবিলিটি এমন একটা কৌশল যার মাধ্যমে লেখক কবিতা হতে নিজেকে আড়াল করেন। প্রকৃতপক্ষে ওড টু এর মধ্যে কবিতার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন, কিন্তু নেগেটিভ ক্যাপাবিলিটির কারণে কবি কখনো ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না এবং তার পরিবর্তে কবি প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেন। যে সমস্ত কবিতায় কবি কখনো তার নিজস্ব দর্শন সরাসরি প্রকাশ করেন না, যেমন ওড টু অটাম কবিতার মধ্যে কবি নিজেকে কবিতার বর্ণনা আড়ালে রাখে এবং অটাম ঋতুর বর্ণনা উপস্থাপন করেন। টু অটাম কবিতার প্রথম দিকে আমরা দেখি অটাম ঋতুর বর্ণনা করেছেন। কবি অটাম ঋতুকে কুয়াশা ও সুস্বাদু ফল পাকার সময় হিসেবে অভিহিত করেছেন। অটাম ঋতুর সময় বিভিন্ন ফল গাছ
ফল দ্বারা পূর্ণ হয় এবং পুষ্ট হয় লাউ আর সুপারি। অটাম ঋতুতে অসংখ্য ফুল ফুটে যায়, ফলে মৌমাছির দল গুনগুন শব্দ করে আসে সেই ফুলের কাছে এবং কানায় কানায় পূর্ণ করে দেয় মৌচাক। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যেমন অটাম সিজনকে পার্সনিফাই যোগ ব্যক্তিকে আরোপ করেছেন 4টি সুন্দর চিত্রের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে কবি অটামকে চিন্তা করেন এক মহিলা হিসেবে যিনি কলা দিয়ে খোসা ছাড়ানোর কাজে নিয়োজিত। দ্বিতীয় কবি অটামকে চিন্তা করেন শস্য কর্তনকারী হিসেবে, যিনি ফসল কাটতে গিয়ে পপি ফুলের গন্ধে গভীর ঘুমাচ্ছন্ন হয়ে পড়ল। তৃতীয় যে অটামকে বা শরৎকালকে শস্য সংগ্রহকারী হিসেবে চিন্তা করেন। চতুর্থ অটামকে কল্পনা করা হয় এক মহিলা হিসেবে, যিনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আপেল হতে রস শেষ বিন্দু পর্যন্ত পর্যবেক্ষণ করার জন্য। কবিতার শেষ পর্যায়ে অটাম এবং স্প্রিং এর মধ্যে তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হয়। কবি চিন্তা করেছেন অটাম ঋতুর হয়তো স্প্রিং এর মতো ততটা মিষ্টি গান নেই, কিন্তু অটাম ঋতুর কাছে নিজস্ব রূপ ও নিজস্ব গান। যেমন এই ঋতু অটাম সাদা মেঘগুলো খণ্ড খণ্ড আকারে আকাশে সাদা বরণের সৃষ্টি করে। বিকালে সূর্যাস্তের আলোতে খালি মাঠ রঙিন হয়। এছাড়া এ সময় ডাস মশাগুলো উচ্চস্বরে গান গায়, মেঘ শাবকরা পাহাড়ি এলাকা হতে ম্যামা করে, ঝোপঝাড় হতে গায়ক পাখি গান গায়, মাঝে মাঝে এর আকাশে একত্রিত হয় কিচিরমিচির করে। এভাবে কবি অটাম ঋতুর সুন্দর চিত্র তুলে ধরেছেন কবিতায়। দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আরও সুন্দর সুন্দর সাহিত্যিক আলোচনা সমালোচনা, কবিতা বিষয়ক এবং সাহিত্য বিষয়ক, ইংরেজি সাহিত্যের বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস পেতে। ধন্যবাদ।